আজকে আমরা মোলের ধারণা সম্পর্কে আলোচনা করব। মোল জিনিসটা কি সেটা বুঝতে হলে আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার পদার্থের পরিমাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো পরিমাপ পদ্ধতিতে দেখেছিলাম যে কোনো পদার্থের পরিমাণ যদি সঠিকভাবে বুঝতে হয়, যে আমি 1 কেজি কোনো পদার্থের যখন ভর পরিমাপ করি, কেজি এককটা ব্যবহার করি, যদি বলি যে 1 কেজি লবণ, তাহলে আমি লবণের একটা পরিমাণ নিজের মনের মধ্যে বুঝে নিতে পারি। সেরকম আবার যখন কোনো দৈর্ঘ্য পরিমাপ করি, দৈর্ঘ্য মাপতে গেলে তখন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা একক হিসাবে মিটার, সেন্টিমিটার, বড় এককের বেলায় কিলোমিটার, এগুলো ব্যবহার করে থাকি। তো যখনই কোনো পরিমাণ সঠিকভাবে বোঝাতে চাই তখন এককের দরকার হচ্ছিল। দৈর্ঘ্যের বেলায়, ভরের বেলায়, সময়ের বেলায়, বিভিন্ন ক্ষেত্রেই দেখা গেছে আমাদের এককের দরকার হচ্ছিল। তেমনই যদি আমি কোনো পদার্থের মধ্যে থাকা অণু বা পরমাণু, তাদের সংখ্যা সম্পর্কে ধারণা বা তাদের সংখ্যা কতগুলো সেইটা সম্পর্কে যদি ধারণা পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই সমস্ত একক দিয়ে চলবে না। পদার্থের যখন ভেতরে অভ্যন্তরে থাকা অণু, পরমাণু, আয়ন, এই জাতীয় কোনো জিনিস যেগুলো খুবই ক্ষুদ্র, যেগুলোকে এমনিতে গুনে গুনে আমরা কোনো কিছু পাবো না, তাদের সম্পর্কে সঠিক একটা ধারণা পেতে হলে আমরা যে এককটা ব্যবহার করি সেটা কিন্তু মোল। তাহলে মোল হলো একটা একক যেটাকে আমরা বিভিন্ন পদার্থের মধ্যে থাকা অণু, পরমাণু, আয়ন বা বিভিন্ন মূল রাশি, তার পরিমাণ বুঝতে ব্যবহার করে থাকি। তো এই মোল, যে 1 মোল যখন বলবো 1 মোল বলতে তাহলে কতগুলো, না সেটা সর্বপ্রথম যেভাবে আমরা সংজ্ঞাটাকে নিয়ে এসেছিলাম যে 1 মোল বলতে, যদি আমি কার্বন 12 আইসোটোপ, C12 আইসোটোপ, কার্বনের 2টো আইসোটোপ হয়, তার মধ্যে একটা C12, সেই C12 আইসোটোপ যদি আমি 12 গ্রাম নেই, সেক্ষেত্রে তার মধ্যে যতগুলো পরমাণু থাকে, কার্বন পরমাণু যতগুলো থাকে, সেই সংখ্যাটাকে আমরা বলি 1 মোল। এটা আমাদের মোলের প্রাথমিক সংজ্ঞা। তাহলে কি বললাম, না C12 আইসোটোপে একটা কার্বনের নমুনা, তার 12 গ্রামে যতগুলো কার্বন পরমাণু থাকবে সেটাই আমাদের 1 মোল। তো সংখ্যাগুলো কত? আমি যতগুলো বললাম, তো সংখ্যাটা কত? সেই সংখ্যাটা সর্বপ্রথম বিজ্ঞানী মিলিকন, একজন সায়েন্টিস্ট মিলিকন, উনি সর্বপ্রথম সেই সংখ্যাটা সঠিকভাবে ওটা নির্ণয় করে বলেছিলেন। তো তার সংখ্যাটা 6.022 × 10⁻23। কি বললাম, না 1 মোল অর্থাৎ সংখ্যাটা হবে 6.022 × 10⁻23T। এই সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলেও চিনি। তাকে ক্যাপিটাল N নিচে A এইভাবে প্রকাশ করা হয়। তো এই যে আমরা বললাম মোল 6.022 × 10⁻23 সংখ্যাটাকেই আমরা বলছি 1 মোল। তাহলে আমি যদি বলি যে 1 মোল অক্সিজেন পরমাণু, তো কতগুলো অক্সিজেন পরমাণু? অবশ্যই 6.022 × 10⁻23T অক্সিজেন পরমাণু। তো আমি এবার যদি অন্যভাবে ওইটাকে আনতে চাই, ধারণাটাকে, তো যে ওই 6.022 × 10⁻23T অক্সিজেন পরমাণু অর্থাৎ 1 মোল অক্সিজেন, তাকে যদি আমি ওজনে প্রকাশ করতে চাই, অতগুলো সংখ্যক অক্সিজেন পরমাণুকে যদি ওজনে নিয়ে আসতে চাই, তার ভর কত হবে? একটু বলে নিচ্ছি, ভরটা হবে 16 গ্রাম। তো তার আগে এইটা বুঝতে হলে আমাদের দুটো জিনিস আগে শিখে নিতে হয়। সেটা হচ্ছে পারমাণবিক ভর আর আণবিক ভর। মৌলের পারমাণবিক ভর কাকে বলে? কোন মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী হয়, সেই সংখ্যাটাকে আমরা ওই মৌলের পারমাণবিক ভর বলে থাকি। হাইড্রোজেনের পরমাণুর সাপেক্ষে যেহেতু নির্ণয় করলাম, এটাকে আমরা হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর হিসাবে জানি। কিন্তু এই হাইড্রোজেনের সাপেক্ষে নির্ণয় করতে গিয়ে কিছু সমস্যা হয়, যেমন বেশিরভাগ মৌলের পারমাণবিক ভরটা ভগ্নাংশে এসে যায়, বা
ত্রুটি দেখা যায়, মানে ক্যালকুলেশনে কিছু ভুল আছে, তাই পরবর্তীতে আমরা কার্বন পরমাণুর সাহায্যে পারমাণবিক ভর নির্ণয় শুরু করেছি। এইটাকে আমরা কার্বন স্কেলে পারমাণবিক ভর বলে থাকি। সেটা কিভাবে না, কোন মৌলের একটি পরমাণুর ভর একটি C12 যে কার্বন আইসোটোপ তার পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী হয় সেই সংখ্যাটাকে আমরা ওই মৌলের পারমাণবিক ভর বলি। এটা কার্বন স্কেলে। তাহলে কি বললাম না, C12 কার্বনের যে আইসোটোপ তার একটি পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় মৌলটির পরমাণু যতগুণ ভারী হবে সেটাই ওই মৌলের পারমাণবিক ভর। এবার মৌলের পরমাণুদের প্রকৃত ভর কোন এককের সাহায্যে আমরা নির্ণয় করব? পরমাণুদের প্রকৃত ভর পরিমাপ করার জন্য আমরা AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, বাংলাতে পারমাণবিক ভর একক ব্যবহার করি। 1 AMU বা পারমাণবিক ভর একক বলতে কতটাকে বুঝবো, এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে C12 যে আইসোটোপের কার্বন পরমাণুর কথা আমরা বারবার বলছি, সেই C12 আইসোটোপের একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা 1 AMU বলে থাকি বা 1 অ্যাটমিক মাস ইউনিট বলে থাকি। তাহলে কি বললাম না, C12 পরমাণুর যে কার্বন পরমাণুর একটি পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা বলে থাকি 1 AMU। এটা গেল অ্যাটমিক মাস ইউনিট। তাহলে আমরা কিন্তু পারমাণবিক ভর অলরেডি বলে নিয়েছি। পারমাণবিক ভর দুটো স্কেলে মেপেছি, হাইড্রোজেন স্কেল এবং কার্বন স্কেল। তারপরে করলাম পরমাণুদের প্রকৃত ভর নির্ণয়ের যে একক তার সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবার আণবিক ভরটা নিয়ে আলোচনা করা যাক। অণুদের যে ভর সেটাকে আমরা আণবিক ভর বলে থাকি। আণবিক ভর কিভাবে পরিমাপ করব? কার্বন স্কেলে পারমাণবিক ভরের যে সংজ্ঞাটা ছিল, আণবিক ভরের সংজ্ঞাটা প্রায় একই, শুধুমাত্র একটা পয়েন্ট আলাদা। আমি পারমাণবিক ভরটা আরেকবার বলে নিচ্ছি। কোন মৌলের একটি পরমাণুর ভর C12 আইসোটোপের কার্বন পরমাণুর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী ছিল সেটা ছিল পারমাণবিক ভর। আর আণবিক ভরের বেলায় কোন যৌগের একটি অণু একটি C12 আইসোটোপের কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী হবে সেটাই ওই মৌলের আণবিক ভর, ওই যৌগের আণবিক ভর। তাহলে পারমাণবিক ভরের বেলায় একটি পরমাণু C12 তুলনায় যতগুণ ছিল, এখানে একটি অণু C12 কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেটা আণবিক ভর। যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন কার্বনের পারমাণবিক ভর কিন্তু 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, যদি ক্লোরিন বলি 35.5। এরকম বিভিন্ন মৌলের পারমাণবিক ভর কিন্তু আলাদা আলাদা হবে, দুজনের একই হয় না, প্রত্যেকের আলাদা আলাদা হয়। এগুলো গেল পারমাণবিক ভর, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আছে, সেগুলো আমাদের জেনে নিতে হয়, মুখস্থ করে নিতে হয় প্রয়োজনে। এবার আণবিক ভর, যদি আমি জল H2O এর আণবিক ভর নির্ণয় করি, H2O দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। দুটো হাইড্রোজেনের পারমাণবিক একটি পরমাণু ভর হয় 1, তো দুটো হাইড্রোজেনের জন্য 2 প্লাস একটা অক্সিজেন 16, মোট হয়ে গেল 2 + 16 অর্থাৎ 18। তেমন যদি আমি নাইট্রোজেন যে গ্যাস N2 যদি আণবিক ভর বার করি, N পরমাণুর 14 হয়, N2 কত হবে 14 × 2, যেহেতু দুটো আছে তাই 28। এই পারমাণবিক ভর বলি বা আণবিক ভর বলি, এদের কারোর কিন্তু একক নেই, যেহেতু দুটো ভরের অনুপাতের সাহায্যে আমরা নির্ণয় করছি, তাই পারমাণবিক ভর এবং আণবিক ভর দুজনেই এককবিহীন রাশি। এবার আণবিক ভর পারমাণবিক ভর আমরা তো অণু এবং পরমাণুদের ভর নির্ণয়ের জন্য ব্যবহার করলাম। কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা আণবিক ভরটা নির্ণয় করতে পারি না, বা আণবিক ভর নির্ণয়ের পদ্ধতিটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, পদ্ধতিগতভাবে সেটা ভুল হয়ে যায়। কোন ক্ষেত্রে না, আমরা যদি আয়নীয় যৌগের কথা বলি,
আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এই যৌগগুলোর বৈশিষ্ট্য, এদের কোনো স্বতন্ত্র বা একটা অণুর অস্তিত্ব থাকে না। কোনো আয়নীয় যৌগের একটা অণু আমরা বিচ্ছিন্নভাবে পাই না, কারণ আয়নীয় যৌগগুলো আয়নের সাহায্যে তৈরি। ক্যাটায়ন এবং অ্যানায়ন ওরা পরস্পর বিপরীতভাবে সজ্জিত থেকে থেকে আয়নীয় কেলাস তৈরি করে। বিচ্ছিন্ন অণু আমরা কোনোভাবেই পাই না। তাই এই সমস্ত যৌগগুলোর সংকেত যেটা থাকে, সেই সংকেতের সাহায্য নিয়ে আমরা এদের ভরটা নির্ণয় করি। তাই এই সমস্ত ক্ষেত্রে আমরা সংকেত ভর কথাটা ব্যবহার করব। আণবিক ভরটা, এদের ক্ষেত্রে এই কথাটা, আণবিক ভর কথাটা ব্যবহার করব না, সংকেত ভর কথাটা ব্যবহার করব। যেমন একটা আয়নীয় যৌগের কথা বলি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। Na সোডিয়াম, তার সাথে ক্লোরিন। N এর হয় 23, ক্লোরিন হয় 35.5। ওই দুটো যোগ করে দিলে আমি সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর পেয়ে যাব। এইভাবে বিভিন্ন যৌগের সংকেত ভর নির্ণয় করতে হতে পারে। বিভিন্ন যৌগ অর্থাৎ আয়নীয় যৌগ। আর মোলের যে ধারণার বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, সেখানে আমি আণবিক ভর, পারমাণবিক ভর কথাটা বিশেষ করে জোর দিয়েছিলাম। তার প্রধান কারণ হলো, আমার শুরুই করেছিলাম মোল বলতে কতটা পরিমাণকে বুঝবো সেই জায়গাটা থেকে। এবার আমি চলে আসি নাইট্রোজেন। নাইট্রোজেনের একটা পরমাণু 14, তার পারমাণবিক ভর। তো একটি নাইট্রোজেন পরমাণুর ভর 14, তাহলে 1 মোল নাইট্রোজেন পরমাণু বলতে গেলে সেটা 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু হয়ে যাবে। তাহলে জিনিসটা কি হবে, এসে গেল না পারমাণবিক ভরের ধারণা থেকে আমরা মোল যে ধারণা সেটাতে উপস্থিত হতে পারছি। যদি আমি বলি অক্সিজেন O2 হয়ে যায় 32। অর্থাৎ যদি আমি বলি 1 মোল অক্সিজেন অণু, তাহলে সেটা 32 গ্রাম। তাহলে কি পেলাম, পারমাণবিক ভরের শেষে গ্রাম যোগ করে দিলেই সেটা 1 মোল হয়ে যাচ্ছে, বা আণবিক ভরের শেষে গ্রাম যোগ করে দিলে সেটা 1 মোল পদার্থকে বোঝাচ্ছে। আবার 1 মোল মানে সংখ্যার দিক থেকে 6.022 × 10⁻23 হয়। এবার যদি, যেমন আমি 1 মোল বলতে তাকে ভরে কনভার্ট শিখে গেলাম, পারমাণবিক ভরের সাথে গ্রাম বা আণবিক ভরের সাথে গ্রাম বসিয়ে দিলে সেটাকে 1 মোল আমরা বলতে পারবো। তেমন যদি আমি আয়তনে নিয়ে যেতে চাই, গ্যাসীয় পদার্থের বেলায় আমরা আয়তনটাকে ব্যবহার করে থাকি, সেটাকে মোলার আয়তন হিসেবে চিনি। মোলার আয়তন বলতে নির্দিষ্ট উষ্ণতায় এবং চাপে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে আমরা মোলার আয়তন বলি। এবার এই মোলার আয়তনের নির্দিষ্ট মান আছে এসটিপির বেলায়, প্রমাণ চাপ ও উষ্ণতায়। এসটিপি অর্থাৎ প্রমাণ চাপ ও উষ্ণতায়। তো এসটিপিতে, প্রমাণ চাপ ও উষ্ণতাতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। 22.4 লিটার, এটা হলো মোলার আয়তন। তাহলে আমি পুরো সারাংশটা এবার বলে নিই। আমি পেলাম 1 মোল অর্থাৎ 6.022 × 10⁻23 কণা। সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, যে কোনো প্রাথমিক কণিকা হতে পারে। আবার পেলাম পারমাণবিক ভরের সাথে যদি গ্রাম লাগিয়ে দিই, সেটা 1 মোলকে উপস্থাপন করে। যেমন নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 ছিল, তো 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু অর্থাৎ 1 মোল নাইট্রোজেন পরমাণু। আবার পেলাম অণুর শেষ, আণবিক ভরের শেষে যদি গ্রাম লাগিয়ে দিই, সেটা 1 মোলকে বোঝাবে। যদি আমি অক্সিজেন অণুর কথা বলি, অক্সিজেন অণু O2 অর্থাৎ সেটা 32 হয় আণবিক ভর। সেই 32 যেহেতু তার শেষে গ্রাম লাগে, 32 গ্রাম পেলাম। ওই 32 গ্রাম অক্সিজেনকে বলবো 1 মোল অক্সিজেন অণু। আবার আয়তনে যদি যাই, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয়ে যাবে 22.4 লিটার। এটাই হলো টোটাল মোলের যে প্রাথমিক বিষয়গুলো সেইটা। এবার কয়েকটা আমরা গাণিতিক প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। ধরো একটা প্রশ্ন দিল যে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত। যখন এই জাতীয় কোনো কোয়েশ্চেন দেবে, আমাকে প্রথমে যেটা করতে হবে যে অক্সিজেন পরমাণু যেহেতু বলেছে, তাই পারমাণবিক ভরটা নির্ণয় করতে হবে। অক্সিজেনের পারমাণবিক ভর কত হয়? আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16।
অক্সিজেনের পারমাণবিক ভর 16। তো আমি একটুখানি আগেই বললাম যে পারমাণবিক ভরের সাথে গ্রাম যদি লাগিয়ে দিই সেটা কিন্তু 1 মোল হয়ে যায়। তো 16 যেহেতু অক্সিজেনের পারমাণবিক ভর, তাই 16 গ্রাম অক্সিজেন পরমাণু সমানই কিন্তু 1 মোল অক্সিজেন পরমাণু। আবার 1 মোল অক্সিজেন পরমাণুতে অণুর সংখ্যা কত থাকে? 1 মোল হলে সংখ্যাটা হবে 6.022 × 10⁻23T। তাহলে আমি কি পেলাম? 6.022 × 10⁻23T অক্সিজেন পরমাণুর সমান 16 গ্রাম। আমি এইটাকে ঐকিনম করে নেব ঘুরিয়ে। 6.022 × 10⁻23T সমান 16 গ্রাম। আর একটি অক্সিজেন পরমাণুর ভর কত? তাহলে আমি পেয়ে গেলাম, ঐকিনম করে নিয়েছি 6.022 × 10⁻23T ও পরমাণুর ভর সমান 16 গ্রাম। একটি ও পরমাণুর ভর কত? 16/6.022 × 10⁻23 এত গ্রাম। এটা একটু ভাগ করে নিতে হবে। 16 ডিভাইড বাই এটা আমি করে নেব 6.022টা, আর 10⁻23টা উপরে উঠে গেলে 10⁻23 হয়ে যাবে। তাহলে আমার 16 ডিভাইড বাই এটা করবো, আর ওইটাকে 10⁻23টাকে উপরে তুলে নেবো। তাহলে ভাগটা করে পেলাম। 16কে 6.022 দিয়ে ভাগ করলে হয় 2.65, আর নিচে 10⁻23 ছিল, তাই এটা উপরে গেলে 10⁻23 হয়ে যায়। এত গ্রাম পেলাম। এইটাই আমরা পেলাম একটি অক্সিজেন পরমাণুর ভর। তাহলে জিনিসটা আরো বলেছি, যেহেতু অক্সিজেন পরমাণুর ভর চেয়েছিল, তাই অক্সিজেনের পারমাণবিক ভরটা লিখেছিলাম। অক্সিজেনের পারমাণবিক ভর 16, এটা আমাকে জানতেই হবে, না নাই পারবো না করতে। তাই তার সাথে গ্রাম লাগিয়ে দেওয়া মানেই সেটা 1 মোলকে বোঝাবে। তো 16 গ্রাম অক্সিজেন পরমাণু অর্থাৎ 1 মোল অক্সিজেন পরমাণু। আবার 1 মোল মানেই সংখ্যার দিক থেকে সর্বদাই 6.022 × 10⁻23T। তাই এতগুলি হয়ে গেছে 16 গ্রাম, আর একটির কত? তাহলে খুব সহজে আমি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর পেয়ে গেলাম। এবার যদি আমাকে অ্যামোনিয়া NH3 অণুর প্রকৃত ভর নির্ণয় করতে বলে, যেহেতু এখানে অণু আছে, তাই আমাকে অ্যামোনিয়ার আণবিক ভরটা নির্ণয় করতে হবে। NH3 নাইট্রোজেনের 14 হয়, তাই আমরা পাবো 14। আর 3টে হাইড্রোজেন আছে 3, অর্থাৎ 17। তাহলে আমি বলতে পারি 17 গ্রাম NH3 সমান 1 মোল NH3। এটাই তো শিখেছি যে গ্রাম লাগিয়ে দিলে সেটা 1 মোল হয়ে যাবে। কত সিম্পল ব্যাপার। আবার 1 মোল মানে সেটা হয়ে যায় 6.022 × 10⁻23T সংখ্যার দিক থেকে। তাহলে প্রথমের অঙ্কটার মতো এতগুলির ভর 17 গ্রাম, একটির কত? তাহলে একটির ভর আমি সরাসরি ভাগ করে বের করে নিচ্ছি। একটি NH3 অণুর ভর আমি সরাসরি ভাগ করে নিই। 17কে মোট সংখ্যাটাতে ভাগ 6.022 × 10⁻23। 17কে যদি 6.022 তে ভাগ করি, এটা আসবে 2.82 × 10⁻23কে উপরে তুলে দিলে -23 গ্রাম। এটা হলো একটি অ্যামোনিয়া অণুর প্রকৃত ভর। এবার ধরো আয়তন নির্ণয় করতে বললো যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। তাহলে সমস্যা কিছু নাই, কার্বন ডাইঅক্সাইড বলেছে, তো আমার যেটাই দেয়া থাকবে তার কিন্তু প্রথমে আণবিক ভরটা নির্ণয় করে নিতে হবে। আমি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা নির্ণয় করে নিই। CO2 এর আণবিক ভর কত হবে? আণবিক ভর হয়ে যাবে, কার্বনের হয় 12, অক্সিজেন দুটো আছে, একটার জন্য 16, দুটোর জন্য 16 দিয়ে 32, অর্থাৎ আমরা পেলাম যোগ করে 44। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর পেলাম 44। তাহলে আমি কি বলেছি, যেটাই আণবিক ভর বা পারমাণবিক ভর পাই না কেন, তার শেষে গ্রাম লাগিয়ে দিলে সেটা 1 মোল হয়ে যাবে। 44 গ্রাম CO2 সমান 1 মোল CO2। আবার 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের STP তে আয়তন কত? এখানে STP বলাই আছে, STP তে আয়তন কত হয়?
সর্বদা এটা হবে 22.4 লিটার। এটাকে আমরা মোলার আয়তন বলি। তাহলে কি পেলাম? 44 গ্রাম CO2 আয়তন 22.4 লিটার। কোয়েশ্চেনে চেয়েছে 11 গ্রামের কত, ওই কি নাম করে দিচ্ছি, একের জন্য হবে 22.4/44, আর 11 গ্রামের জন্য হবে 22.4 × 11/44। 11 দিয়ে 44 কাটলাম 4, 22.4 কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5.6 লিটার। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 5.6 লিটার। তাহলে আমাদের এই যে মোলের চ্যাপ্টারের অঙ্ক, সেখানে সবগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের আণবিক ভর বা পারমাণবিক ভরটা নির্ণয় করতে হবে। করেই যেমন কোয়েশ্চেন চাইবে, আয়তন চাইলে 22.4 ধরে নিয়ে করব, যদি অনুপরমাণু সংখ্যা চাই তাহলে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে বের করে নেবো। এইভাবে বিভিন্ন আরো কিছু প্রশ্ন তো আমরা প্র্যাকটিস করবে অঙ্কগুলো। যদি কোনো সমস্যা থাকে পরের ভিডিওতে আমরা আলোচনা করব।